উৎসবের বাড়ির উত্তপ্ত আবহে এবার এক নতুন বজ্রপাত নেমে এলো। জাওয়াত যখন রূপকথাকে নিজের বাহুডোরে আগলে রাখে এক মায়াবী ভবিষ্যৎ বুনছিল, ঠিক তখনই ড্রয়িং রুমে এক আগন্তুকের পদধূলি পড়ল, যা জাওয়াদের অতীতকে বর্তমানের সামনে দাঁড় করিয়ে দিল। জাওয়াদের প্রাক্তন স্ত্রী অবন্তিকা, যাকে সবাই মৃত বা নিখোঁজ বলে জানত, সে আজ হঠাৎ ফিরে এসেছে। তার পরনে দামি সিল্ক, চোখে অভিজাত্যের অহংকার আর ঠোঁটে এক বাঁকা হাসি। সে সোজা জাওয়াদের ঘরের দরজায় এসে দাঁড়ালো। জাওয়াদ রূপকথার পেটে হাত রেখে তখন নিবিড় কিছু কথা বলছিল। ঠিক তখনই অবন্তিকার গলার আওয়াজ শোনা গেল, "উৎস সাহেব, পুরনো অভ্যাসগুলো কি তবে এখনো বদলালো না? শিকারী কি তবে নতুন কোনো হরিণীর মায়ায় পড়েছে?" জাওয়াদের সারা শরীর এক মুহূর্তে পাথরের মতো শক্ত হয়ে গেল। সেই রূপকথাকে বিছানায় বসিয়ে রেখে বিদ্যুতের গতিতে ঘুরে দাঁড়ালো। সামনে অবন্তিকাকে দেখে জাওয়াদের চোয়াল শক্ত হয়ে এলো। চোখের মণি দুটো রাগে আর ঘৃণায় লাল হয়ে উঠল। অবন্তিকা ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে এলো। রূপকথার দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে সে জাওয়াদের বুকের ওপর নিজের হাত রাখল। অবন্তিকা অবলীলায় বলল, "উৎস, আমি ফিরে এসেছি আমার অধিকার বুঝে নিতে। আমি জানি আমাদের বিচ্ছেদটা সুখের ছিল না, কিন্তু আমি এখনো তোমার বৈধ স্ত্রী। এই মেয়েটাকে তা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি আবার তোমার সাথে এই ঘরে সংসার করতে চাই।" রূপকথা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার দাগগুলো ঢাকতে ঢাকতে স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে পুরো পৃথিবীটা দুলতে শুরু করলো। সে অনুভব করলো তার ভেতরে বাড়তে থাকা সেই যমজ প্রাণ দুটো ভয়ে যেন সংকুচিত হয়ে যাচ্ছে। জাওয়াত এক ঝটকায় অবন্তিকার হাত সরিয়ে দিল এবং ওর গলা চেপে ধরে দেয়ালের সাথে আঁচড়ে ফেললো। জাওয়াদের চোখে তখন এক পৈশাচিক আগুন। সে দাঁতে দাঁত চেপে বলল, "যে অতীতে আমি নিজের চিতা জ্বেলে পুড়িয়ে দিয়েছি, সেই অতীত আজ ফিরে আসার দুঃসাহস দেখায় কি করে? তাই মৃত অবন্তিকা, আমার কাছে তুই কয়েক বছর আগেই মরে গেছিস।" অবন্তিকা যন্ত্রণায় নীল হয়েও হাসল। "আমি মরে গেলে তোমার সম্পত্তির অধিকার কে পাবে, উৎস? আর এই যে মেয়েটা তোমার সন্তানের মা হতে চলেছে, তাকে তো সমাজ অবৈধ তকমা দেবে। আমি ফিরলে অন্তত তোমার সংসারটা বৈধতা পাবে।" রূপকথা আর সহ্য করতে পারল না। সে কাঁপতে কাঁপতে জাওয়াদের হাত ধরল। "উৎস সাহেব, ওনাকে ছেড়ে দিন।" জাওয়াদ রূপকথাকে এক টানে নিজের আড়ালে নিয়ে এলো। সে অবন্তিকার দিকে তাকিয়ে হুংকার দিয়ে বলে উঠল, "সংসার? আমার সংসার এখন রূপকথা আর আমার অনাগত যমজ সন্তানদের ঘিরে। তুই যদি এই বাড়িতে এক পাও বাড়াস, তবে তোকে আবার সেই অতীতে ফেরত পাঠিয়ে দেব, যেখান থেকে কেউ ফেরে না।" অবন্তিকা কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে ড্রয়িং রুমে গিয়ে নানি আর বড় চাচার সামনে নিজের বিয়ের কাবিননামা মেলে ধরল। পুরো বাড়িতে আবার নতুন এক নাটক শুরু হলো। নানি এবার অবন্তিকার পক্ষ নিয়ে বললেন, "জাওয়াদ, অবন্তিকা যখন ফিরেছে, তখন রূপকথাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। সমাজ কোনোদিন এক স্বামীর দুই স্ত্রী মেনে নেবে না। বিশেষ করে রূপকথা তো কোনোদিনই তোর বিবাহিত ছিল না।" জাওয়াদ অট্টহাসি দিয়ে উঠল। সে রূপকথাকে পাঁজাকোলা করে সবার মাঝখানে নিয়ে এলো। রূপকথার শরীরে জাওয়াদের দেওয়া নীলচে দাগগুলো তখনও স্পষ্ট। জাওয়াদ সবার সামনে ঘোষণা করল, "অবন্তিকা আমার অতীত হতে পারে, কিন্তু রূপকথা আমার বর্তমান আর ভবিষ্যৎ। আমার সন্তানদের যে অস্বীকার করবে, তাকে আমি এই মুহূর্তেই ত্যাগ করব। অবন্তিকা যদি এই বাড়িতে থাকতে চায়, তবে সে থাকবে এক দাসী হিসেবে, আর রূপকথা থাকবে এই বাড়ির মালকিন হয়ে।" অবন্তিকার চোখে তখন প্রতিহিংসার আগুন। সে জানল জাওয়াদকে এত সহজে বাগে আনা যাবে না। অন্যদিকে রূপকথা জাওয়াদের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে ভাবতে লাগলো, তার এই যমজ সন্তানদের ভবিষ্যৎ এখন কোন অন্ধকারে গিয়ে ঠেকবে? জাওয়াদের এই গভীর ভালোবাসা কি পারবে অবন্তিকার এই বিষাক্ত চাল থেকে তাদের বাঁচাতে? জাওয়াদ রূপকথার কানে ফিসফিস করে বলল, "ভয় পেও না বেবি গার্ল। বাঘিনী যদি ফিরে আসে, তবে শিকারী তাকে খাঁচায় বন্দি করতেও জানে। তুমি কেবল আমারই থাকবে।" অবন্তিকার উপস্থিতিতে বাড়ির বাতাস যখন বিষিয়ে উঠেছে, জাওয়াদ তখন যেন আরো বেশি বেপরোয়া। সে সবাইকে বুঝিয়ে দিতে চাইল যে অবন্তিকা ফিরে আসা তার জীবনে একটা ধূলিকণার চেয়েও বেশি কিছু নয়। ড্রয়িং রুমের সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই জাওয়াদ রূপকথাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। অবন্তিকা পেছনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো,
উৎস, এই অপমান তুমি সইতে পারবে না। আমি তোমার আইনত স্ত্রী। জাওয়াত সেদিকে ফিরেও তাকালো না। নিজের ঘরে ঢুকে জাওয়াত লাথি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। সে রূপকথাকে বিছানায় নামিয়ে দিয়ে ওর ২ হাত নিজের মুঠোয় পুরে নিল। রূপকথা অঝরে কাঁদছিল। সে ভাঙা গলায় বলল, "উৎস সাহেব, উনি আপনার স্ত্রী। আমি ওনার সামনে দাঁড়াবো কোন সাহসে? আমার সন্তানদের লোকে কি বলবে?" জাওয়াদ রূপকথার কথা শেষ হতে দিল না। সে রূপকথার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে এক দীর্ঘ আর উগ্র চুম্বন করল। সেই চুম্বনে কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল এক ভয়ংকর অধিকারবোধ। জাওয়াদ রূপকথাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকে এলো। ওর চোখের মণি তখন নেশায় আর রাগে জ্বলছে। সে রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, "আইন দিয়ে সংসার হয় না বেবি গার্ল, সংসার হয় শরীর আর আত্মার টানে। অবন্তিকা কেবল একটা কাগজ নিয়ে এসেছে, আর তুমি আমার রক্তে মিশে আছো।" জাওয়াদ রূপকথার কামিজের হাতাটা সরিয়ে দিয়ে ওর কাঁধে নিজের দাঁত বসিয়ে দিল। রূপকথা ব্যথায় আর্তনাদ করে উঠতেই জাওয়াদ ওর ঠোঁট আবার চেপে ধরল। সে রূপকথার পেটের উপর হাত রেখে বলল, "আমাদের এই যমজ প্রাণগুলো যখন পৃথিবীতে আসবে, তখন ওই কাগজওয়ালা বউটা ধুলোয় মিশে যাবে। আজ রাতে আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো, যাতে কাল সকালে তোমার শরীরের প্রতিটি দাগ ওই অবন্তিকাকে বুঝিয়ে দেয় যে তুমি কার।" জাওয়াদ রূপকথাকে এক মুহূর্তের জন্য স্থির হতে দিল না। অবন্তিকা পাশের ঘরে আছে জেনেও জাওয়াদের রোমান্স যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। সে রূপকথাকে বিছানা থেকে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। রূপকথার আলুথালু শাড়ি আর জাওয়াদের দেওয়া সেই গাঢ় ক্ষতগুলো আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছিল। জাওয়াদ পেছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরে ওর উন্মুক্ত পিঠে নিজের তপ্ত জিভ বুলিয়ে দিতে লাগলো। রূপকথা লজ্জায় আর আবেশে চোখ বুজে জাওয়াদের বুকে মাথা রাখল। সে অনুভব করল জাওয়াদের হাতের ছোঁয়া এখনো অনেক বেশি দাবিদার, অনেক বেশি নিবিড়। মাঝরাতে অবন্তিকা যখন জাওয়াদের ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো, "উৎস, দরজা খোলো, আমাকে আমার অধিকার দাও", তখন জাওয়াদ রূপকথাকে নিজের নিচে চেপে ধরে আরো উন্মুক্ত হয়ে উঠল। সে রূপকথার কানে ফিসফিস করে বলল, "শুনতে পাচ্ছ ও কি বলছে? ও অধিকার চাইছে। চল বেবি গার্ল, ওকে আমাদের মিলনের শব্দ দিয়ে বুঝিয়ে দেই ওর অধিকার কোথায় শেষ হয়েছে।" জাওয়াদ রূপকথাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর প্রতিটি অঙ্গে নিজের বিজয় নিশান ওড়াতে লাগলো। তাদের ভারী নিঃশ্বাস আর বিছানায় কুঁচকে যাওয়ার শব্দ যেন পাশের ঘরে থাকা অবন্তিকার কানে চাবুকের মতো আঁচড়ে পড়ল। সারা রাত চলল জাওয়াদের এই অবাধ্য রোমান্স। সে রূপকথাকে একবারও ঘুমাতে দিল না। তার যমজ সন্তানদের আগমনের আনন্দ আর অবন্তিকার প্রতি ঘৃণা মিলেমিশে জাওয়াদের স্পর্শকে আগুনের হলকার মতো উত্তপ্ত করে তুলেছিল। রূপকথা অনুভব করল জাওয়াদ সাহেব আজ যেন এক আদিম যুদ্ধে মেতেছেন, যেখানে তার শরীরটাই হলো জাওয়াদের একমাত্র জয়ের ময়দান। ভোরের আলো যখন জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো, জাওয়াদ রূপকথাকে নিজের বুকে জড়িয়ে ধরে তৃপ্তির হাসি হাসল। সে জানল অবন্তিকা ফিরলেও রূপকথার এই সাম্রাজ্যে ফাটল ধরানো সম্ভব নয়। ভোরের আলো ফুটতেই জাওয়াদের ঘরের পরিবেশ এক অন্যরকম থমথমে কিন্তু উত্তপ্ত রূপ নিল। অবন্তিকা সারা রাত দরজার ওপাশে দাঁড়িয়ে জাওয়াদের আর রূপকথার সেই অবাধ্য মিলনের শব্দ শুনে অপমানে আর প্রতিহিংসায় নীল হয়ে গিয়েছিল। কিন্তু জাওয়াত সেদিকে ভ্রূক্ষেপহীন। সে রূপকথাকে নিজের বুকের ভেতর এমনভাবে জাপটে ধরে আছে, যেন কোনো এক মহার্ঘ সম্পদ আগলে রাখা এক হিংস্র সম্রাট। রূপকথা ক্লান্তিতে জাওয়াদের প্রশস্ত বুকে মুখ লুকিয়েছিল। জাওয়াদের হাত তখন রূপকথার কোমরের ভাঁজে এক নিবিড় ছন্দে বিচরণ করছিল। জাওয়াদ রূপকথার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, "আজ থেকে ওই বিষাক্ত অতীতটা আমাদের ঘরের বাইরেই থাকবে বেবি গার্ল। আমি তোমাকে কথা দিয়েছি, আমার যমজ সন্তানদের আগমনের পথে কোনো কাঁটা আমি থাকতে দেব না।" জাওয়াদ বিছানা ছেড়ে উঠে গিয়ে আলমারি থেকে একজোড়া নতুন শাঁখা আর সিঁদুর বের করে আনলো। রূপকথা অবাক হয়ে তাকিয়ে রইল। জাওয়াদ কোনো কথা না বলে রূপকথাকে আয়নার সামনে নিয়ে এলো। ওর ছেঁড়া কামিজ আর আলুথালু রূপের মাঝেই জাওয়াদ এক হাতে রূপকথার সিঁথিতে টকটকে লাল সিঁদুর পরিয়ে দিল এবং অন্য হাতে শাঁখা পরিয়ে দিয়ে ওকে নিজের দিকে ঘোরালো। জাওয়াদ ওর কানে কামড় দিয়ে বলল, "আজ থেকে তুমি আইনত বা সামাজিকভাবে
যাই হও না কেন আমার চোখে তুমিই জাওয়াদের একমাত্র অর্ধাঙ্গিনী। এখন চলো ওই ড্রামা কুইনকে আমাদের সংসারের আসল রূপটা দেখিয়ে আসি। জাওয়াদ দরজাটা এক ঝটকায় খুলে রূপকথাকে পাঁজা করে কোলে তুলে নিল। বাইরে অবন্তিকা তখনও করিডোরে পায়চারি করছিল। জাওয়াদকে ওভাবে রূপকথাকে নিয়ে বেরোতে দেখে ও চিৎকার করে উঠল, "উৎস, এটা তুমি কি করছো? এই নোংরা মেয়েটাকে কেন এভাবে আগলে রাখছো?" জাওয়াদ এক মুহূর্ত থামল। ওর চোখে তখন খুনের নেশা। সে অবন্তিকার চোখের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, "নোংরা? আমার শরীরের প্রতিটি ঘাম, প্রতিটি তৃষ্ণা এখন এই রূপকথার নামে লেখা। তুমি তো কেবল একটা কাগজের টুকরো নিয়ে এসেছো। আর ও আমার রক্তে আমার উত্তরাধিকার বয়ে বেড়াচ্ছে।" জাওয়াদ রূপকথাকে সবার সামনেই এক নিবিড় চুম্বন করে বুঝিয়ে দিল যে অবন্তিকার কোনো স্থান এই বাড়িতে নেই। সে রূপকথাকে নিয়ে ডাইনিং টেবিলের প্রধান চেয়ারে বসালো এবং নিজেও ওর পাশে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে ঘোষণা করল, আজ থেকে অবন্তিকা এই বাড়িতে যদি থাকতে চায় তবে ওকে এই বাড়ির পরিচারিকাদের মতো থাকতে হবে। আমার স্ত্রী আর আমার সন্তানদের যদি কোনোভাবে বিরক্ত করে তবে আমি ভুলে যাব যে ও একসময় আমার কেউ ছিল। অবন্তিকার মুখ অপমানে কালো হয়ে গেল। সে দেখল বাড়ির বড়রাও এখন জাওয়াদের এই উগ্র রূপ দেখে কথা বলার সাহস পাচ্ছে না। রূপকথা জাওয়াদের হাতটা শক্ত করে ধরল। সে অনুভব করল এই মানুষটার ছায়া থাকলে কোনো অবন্তিকা বা কোনো সমাজ তাকে স্পর্শ করতে পারবে না। জাওয়াদ রূপকথার পেটের ওপর আবার নিজের হাত রেখে সবার সামনেই ফিসফিস করে বলল, আজ রাতে আমাদের জয় উদযাপন হবে বেবি গার্ল। কোনো বাঁধা ছাড়া, কোনো পর্দা ছাড়া। জাওয়াদের এই বেপরোয়া আর গভীর ভালোবাসা এখন এক নতুন মোড় নিল, যেখানে অবন্তিকার উপস্থিতি যেন তাদের রোম্যান্সকে আরো কয়েক গুণ বেশি তীব্র আর জেদি করে তুলল। অবন্তিকার বিষাক্ত চাহনি আর কুটিল হাসিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে জাওয়াদ রূপকথার নিজের শোবার ঘরের সেই বিশাল কিং সাইজ বিছানায় বসিয়ে দিল। রূপকথার স্মৃতিতে তখন জাওয়াদের দেওয়া সেই টকটকে লাল সিঁদুর আগুনের মতো জ্বলছে। জাওয়াদ ঘরের দরজাটা সজোরে লাথি মেরে বন্ধ করে দিয়ে ড্রয়ার থেকে একটা ভারী তালা বের করে ভেতর থেকে আটকে দিল। সে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। তখন অবন্তিকা এই বাড়ির দেয়ালের ওপাশে দাঁড়িয়ে কাঁদুক আর চিৎকার করুক, তাতে আমার কিছু যায় আসে না বেবি গার্ল। আমার আসল জগৎ তো এই বিছানায়, তোমার এই ঘাম ভেজা শরীরের খাঁজে। জাওয়াদ রূপকথাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। ওর দুই হাত রূপকথার মাথার উপরে গেঁথে ধরে জাওয়াদ ওর কানে কামড় দিয়ে ফিসফিসিয়ে বলল, আজ রাতে আমি তোমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না। অবন্তিকা ফিরে এসে আমাদের রোম্যান্সকে আরো তাতিয়ে দিয়েছে। আমি চাই ও দরজার ওপাশে দাঁড়িয়ে শুনুক জাওয়াদের তৃষ্ণা কেবল তোমার জন্যই কতটা উগ্র। জাওয়াদ রূপকথার কামিজের অবশিষ্টাংশ এক ঝটকায় সরিয়ে দিয়ে ওর উন্মুক্ত নিজের মুখ গুজে দিল। রূপকথা যন্ত্রণায় আর এক অদ্ভুত ধনুকের মতো বেঁকে উঠল। জাওয়াদ রূপকথার পেটের সেই সামান্য স্ফীত অংশে নিজের তপ্ত হাতের তালু ঘষতে ঘষতে এক অদ্ভুত ছন্দে আদর করতে লাগলো। সে অনুভব করলো তার যমজ সন্তানের স্পন্দন যেন রূপকথার চামড়া ভেদ করে ওর হাতের তালুতে আছড়ে পড়েছে। জাওয়াদ রূপকথাকে বিছানা থেকে তুলে নিয়ে ঘরের সেই বড় ঝাড়বাতির নিচে নিয়ে এলো। আলোর নিচে রূপকথার শরীরে জাওয়াদের দেওয়া নীলচে আর লালচে দাগগুলো এক একটা বিজয় চিহ্নের মতো দেখাচ্ছিল। জাওয়াদ রূপকথাকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর দুই পা নিজের কোমরে জড়িয়ে নিল। জাওয়াদের শরীরের প্রতিটি পেশি তখন লোহায় মোড়ানো মতো শক্ত হয়ে আছে। সারা রাত চলল তাদের এই অবাধ্য আর গভীর অভিসার। জাওয়াদ রূপকথাকে একবার টেবিলের ওপর, কখনো জানালার কাচের সাথে চেপে ধরে প্রতিটি ইঞ্চিতে নিজের অস্তিত্ব খোদাই করে দিল। রূপকথা অনুভব করলো জাওয়াদের এই নিবিড় ভালোবাসা এখন এক চরম যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে সে জাওয়াদের একমাত্র অর্ধাঙ্গিনী হিসেবে নিজেকে সঁপে দিয়েছে। জাওয়াদের আঙুল যখন রূপকথার সবচেয়ে সংবেদনশীল জায়গাতে পৌঁছালো, রূপকথা কেবল জাওয়াদের নাম জপ করতে লাগলো। জাওয়াদ ফিসফিস করে বলল, দেখলে তো বেবি গার্ল, কোনো অবন্তিকা বা কোনো কাগজ আমাদের এই মিলনকে থামাতে পারবে না। ভোর হওয়ার ঠিক আগে রূপকথাকে নিয়ে শাওয়ারের নিচে গেল।
ঝর্ণার ঠান্ডা জলের নিচেও তাদের শরীরের উত্তাপ কমছিল না। জাওয়াদ রূপকথাকে বাথরুমের ভেজা দেয়ালের সাথে চেপে ধরে ওর আর্দ্র চুলে মুখ ডুবিয়ে দিল। সাবানের ফেনা আর জলের ধারায় তাদের আবার এক হয়ে মিশে গেল। জাওয়াদ রূপকথাকে জড়িয়ে ধরে ওর কানে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি এই ঘরের মালকিন। কাল সকালে যখন অবন্তিকে আমাদের নাস্তা পরিবেশন করবে, তখন তুমি আমার পাশে বসবে, ওর চোখের দিকে তাকিয়ে হাসবে। রূপকথা জাওয়াদের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানল জাওয়াদের এই নেশা এখন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে।